প্রথমত টপিক কি আমরা সবাই জানি, তবুও ব্রিফলি বলে যাচ্ছি। টপিক হচ্ছে কোরিয়ান ভাষার একটি পরীক্ষা। এই পরীক্ষায় দেখা হয় আপনি কোরিয়ান ভাষা কতটা বুঝতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন ও শুনে বুঝতে পারেন, বা লিসেনিংটা আপনি কতটুকু আয়ত্ত করেছেন। এই জিনিসটা আমরা যে করব, কেন করব, আমাদের কোথায় কাজে লাগবে, এটা কোরিয়ায় পড়তে যেতে, কোরিয়ান চাকরি পেতে, ভিসা বা স্কলারশিপের জন্য, নিজের ভাষা দক্ষতা প্রমাণ দিতে, আর তাছাড়া কোরিয়ান ভিসা স্ট্যাটাস। ধরুন আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের টার্গেট আমরা কোরিয়ায় যাব, স্টুডেন্ট ভিসায় হোক বা ওয়ার্কিং ভিসায়, যেভাবে হোক আমরা যাব। গেলাম, যার পরেই কি আমাদের কাজ শেষ? জি না, তখন আরো নতুন একটা পরীক্ষা থাকবে। সেখানে কি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে যদি আপনি লং টার্ম থাকতে চান। তো সেক্ষেত্রে ভাষা জানা জরুরি। আপনি যদি ভাষা না জানেন, কোনো দেশেই সার্ভাইভ করতে পারবেন না। ভাষাই আপনার জন্য অস্ত্র। তো মোটামুটি এই সব জায়গায় আমরা টপিকটা কাজে লাগাতে পারি। এখন চলে আসি যে টপিক পরীক্ষা দেওয়ার জন্য আগে আমাদের জানতে হবে সিলেবাসটা কি, বা কি কি বিষয় আসছে এবং আমাদেরকে কোন জায়গায় ফোকাস করতে হবে। টপিক যেহেতু আমাদের এখানে টার্গেট টপিক 2, সেহেতু আমি টপিক 1 সিলেবাস নিয়ে কিছু বলছি না। টপিক 2 এখানে মোট 300 মার্ক থাকে। রিডিং এ 100, রাইটিং এ 100 এবং লিসেনিং এ 100। তো কেউ যদি লেভেল 3 পেতে চায়, তাকে 120 মার্ক তুলতে হবে আউট অফ 300। লেভেল 4 পেতে চাইলে তাকে 150 মার্ক তুলতে হবে। সেক্ষেত্রে দেখুন, যেহেতু আমাদের 3টা মডিউল, কারো যদি লেভেল 3 টার্গেট থাকে, তিনি যদি 120 মার্ক তোলেন, অর্থাৎ প্রতি মডিউল থেকে 40 মার্ক তুললেই কিন্তু তার লেভেল 3 চলে আসছে। আবার আপনার যদি মনে হয় যে না, আমি লেভেল 4 তুলবো, সেক্ষেত্রে প্রতি মডিউল থেকে 50 মার্কস তুললেই কিন্তু 150 পাচ্ছেন। তো মানুষেরা যে বলে লেভেল 3 বা 4 পাওয়া অনেক কঠিন, এটা আসলে এতটাও কঠিন কিছু না। আপনাকে জাস্ট এখানকার সিলেবাসটা ভালোভাবে জানতে হবে এবং কোন বিষয়ে আমি ফোকাসটা রাখবো, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের সিলেবাস মোটামুটি জানা শেষ। এখন চলুন আমরা যাই যে কিভাবে শুরু করব। আমার ধারণা এখানে যারা আছেন তারা অধিকাংশ ইপিএস টপিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হলেও সমস্যা নেই, যদি আপনার লেভেল 2 করা থাকে বা মোটামুটি আপনি কোরিয়ান জানেন। সেক্ষেত্রে আপনি কোন কোন বই পড়বেন বা কি কি রিসোর্স আপনার দরকার? প্রথমত, লেভেল 3 বই প্রয়োজন হবে। লেভেল 3 বই কই থেকে পাবো? সোউল দে হাক্কিও বা এসএনইউ ইউনিভার্সিটি, তাদের বই আছে, ইয়নসে দে হাক্কিও অথবা সেজং ইনস্টিটিউট। তিনটারই বই চমৎকার। আপনি এই তিনটা থেকে যে কোনো একটা বই সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনার পড়া শুরু করবেন। এবং এটা পড়ার পাশাপাশি যেটা আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে যে লিখার প্র্যাকটিস করা। আমরা যারা ইপিএস টপিক দিয়েছি, তারা রিডিং এবং লিসেনিং এ অনেক ভালো করলেও রিটেনে প্রচুর কাঁচা। কেন? কারণ আমরা কখনো প্র্যাকটিসই করিনি। এবং আমি দেখেছি মানুষেরা রিটেন পরীক্ষায় চুপচাপ বসে থাকেন। হ্যাঁ। তো প্র্যাকটিস যেহেতু করা হয় না, সেহেতু আমরা কিভাবে কি করব আমাদের কোনো আইডিয়া থাকে না। এই জন্য আপনারা যখন এই জিনিসগুলো পড়বেন, প্রত্যেকটা অধ্যায় শেষে অনেক প্রশ্ন দেওয়া থাকে, অনেক কোয়েরি থাকে। আপনাদের উচিত হবে সেসব প্রশ্নগুলো কোরিয়ানে লিখা বা সলভ করা। এই এই কাজটা আর কি করবেন। তো আমাদের প্রথমত কি দরকার? লেভেল 3 বই পড়া এবং লিখার প্র্যাকটিস করা। তারপরে চলুন এখন আসি রিডিং। আমাদের অন্যতম একটা মডিউল হচ্ছে রিডিং। রিডিং এ ভালো করার জন্য কি করব, বা যদি রিডিং এ 40 বা 50 পেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমত দেখুন, আমাদের প্রশ্ন থাকছে 50টি, এবং নম্বর 100, সময় থাকবে 70 মিনিট। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে পাচ্ছি। এই ক্ষেত্রে দেখবেন যে 1 নাম্বার প্রশ্নতেও 2 নাম্বার মার্ক এবং 50 নাম্বার প্রশ্নতেও 2 নাম্বার মার্ক। আপনি যত সামনের দিকে যাবেন, অর্থাৎ 1 2 3 4 করে সলভ করবেন, আপনার প্রশ্নের প্যাটার্ন তত কঠিন হতে থাকবে। এই জন্য আমরা বলে থাকি যে শুরুর দিকে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আগে সলভ করে ফেলুন, বা ওটা যেন সহজ, যেহেতু সহজ সেটা আগে সলভ করবেন। সেক্ষেত্রে দেখুন, আমাদের কিছু প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন টাইপ এবং প্যাটার্ন বুঝতে হবে, কেমন প্রশ্ন আসছে। আর যেহেতু আমাদের টার্গেট হচ্ছে যে লেভেল 3 বা 4, সেহেতু 1 থেকে 25 নং প্রশ্ন পড়লেই এনাফ, আমাদের আর সামনের কিছু যেতে হবে না। 1 থেকে 25। এবং আপনি যদি আপনার সময়টাকে ভাগ করে নেন, অর্থাৎ ধরুন যেহেতু 70 মিনিট, আমি 70 মিনিটে 50টা প্রশ্নই সলভ করব না। আমি কি সলভ করব? 1 থেকে 25 বা বড় জোর 30 পর্যন্ত। সেক্ষেত্রে মোটের ওপর প্রত্যেকটা কোশ্চেনে 2 মিনিট করে আসছে। তো আপনি প্রত্যেকটা কোশ্চেনে 2 মিনিট দিবেন এবং চিন্তা ভাবনা করে সলভ করবেন। এখন আসি আমাদের কোন প্রশ্ন কি সংক্রান্ত আসছে। প্রথমত দেখুন, আমাদের 1 থেকে 4 থাকে গ্রামার সংক্রান্ত।
আপনাকে গ্রামার খুব ভালোভাবে বুঝতে হবে যে গ্রামারে কি আসছে, কই থেকে প্রশ্ন হচ্ছে। যে ব্যক্তি গ্রামার ভালো মতো পারবে সে এইখানে 1 থেকে 4-এ 4টাই সলভ করতে পারবে এবং এটাতে কোনো সময়ও লাগবে না। তার মানে 4 × 2 = 8 নাম্বার অলরেডি হয়ে গেল। তারপর আসি 5 থেকে 8, এটা হচ্ছে কি বিজ্ঞাপন সংক্রান্ত। যে কোনো বিষয়ের বিজ্ঞাপন থাকতে পারে কোরিয়াতে, সনফুঙ্গি হোক বা এনিথিং, হ্যাঁ, ওগুলোরই বিজ্ঞাপন থাকবে। আপনাকে অপশন দেখে বুঝতে হবে যে ওরা কোনটা অ্যান্সার, সে অনুযায়ী দিবেন। তারপর আসি 9 থেকে 12, যেটা এটা অপশন দেখে সলভ করতে হবে। অর্থাৎ অনেক সময় উপরে উদ্দীপক থাকে, নিচে অপশন থাকে। আপনি চিন্তা করলেন যে আমি উদ্দীপক পড়ি, পড়ার পর আমি কোশ্চিন গিয়ে সলভ করবো, কিন্তু না, ওটা উদ্দীপক পড়তে গেলে আমাদের অনেক সময় খরচ হয়। এই জন্য আপনাকে আগে অপশন দেখতে হবে এবং একটা করে সলভ করতে হবে। এটা হচ্ছে রিডিং এর। আবার আসি 13 থেকে 15, রিঅ্যারেঞ্জ সংক্রান্ত। যে কোনো একটা 4টা বাক্য থাকবে, সেটা রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা অনেক ইজি। 13 থেকে 15, 16 থেকে 22, যেটা এক্ষেত্রেও আমরা আগে উদ্দীপক দেখবো না, আগে অপশন দেখবো। অপশন দেখা হয়ে গেলে তারপরে চলে যাব উদ্দীপকে এবং একটা একটা করে সলভ করব। আর 23 থেকে 24, যেটা সেটা পার্সোনালিটি সংক্রান্ত প্রশ্ন। দেখবেন আমাদের যে লেভেল 3A বা 3B বই আছে, ওখানে বিভিন্ন পার্সোনালিটি সংক্রান্ত শব্দের অর্থ থাকে। যদি আপনি সেগুলো ভালোভাবে মেমোরাইজ করতে পারেন বা মুখস্থ করতে পারেন, তবেই এগুলোর অ্যান্সার দিতে পারবেন। মোটের উপর আমাদের রিডিং এর হচ্ছে এই বিষয়গুলো আছে। আচ্ছা, চলুন আমরা চলে যাই নেক্সট মডিউলে। সেটা হচ্ছে লিসেনিং। লিসেনিং এর 40 বা 50 পাওয়ার টিপস, আমি কিভাবে লিসেনিং এ ভালো করব। এখানেও দেখুন 50টি প্রশ্ন থাকবে এবং 100 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে। আর আপনাকে দেওয়া হবে সে 1 মিনিট। যেমন একটু আগে আমরা রিডিংটা যখন সলভ করছিলাম, সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু হাতে আমাদের মতো সময় ভাগ করে নিয়েছি। আমাদের যখন মনে হচ্ছে যে আচ্ছা আমি এখন এটা করি, সেটা করতে পারছি। বাট লিসেনিং এ কোরিয়ানরা যখন কথা বলবে আমাকে তখন সে কোশ্চেনেই থাকতে হবে। আপনি যদি একটা লিসেনিং মিস করেন, তার মানে পরবর্তী সবগুলো মিস করে ফেলবেন। এই জন্য আমরা এখানে কোনো সময় ভাগ করতে পারছি না। ওরা যেভাবে বলবে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই ক্ষেত্রেও আমার ভালো করার জন্য যেটা জানা দরকার, প্রশ্ন টাইপ এবং প্যাটার্ন, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং আমাদের টার্গেট থাকবে 1 থেকে 25 খুব মনোযোগ দিয়ে ভালোভাবে সলভ করা। 1 থেকে 25, বাকিগুলো আমরা মনোযোগ দিব, বাট এই ক্ষেত্রে যেন একটাও ভুল না যায় সেটা আমরা একটু খেয়াল রাখবো। কারণ এখানেই যদি আমার ভুল যায়, তাহলে সামনে গেলে তো আরো ভুল হতেই পারে, বিকজ যত সামনে যাব লেভেল ততই বাড়তে থাকে। তো আমরা এখন আসি যে লিসেনিং এ কেমন কোশ্চেন থাকে বা কি থেকে কি আসছে। প্রথমত দেখুন, 1 থেকে 2 যে কোশ্চেন থাকে, সে জায়গায় আমাদের ছবি দেখে উত্তর দিতে হবে। 4টা ভিন্ন ভিন্ন ছবি থাকবে, আমরা ছবি দেখব এবং উত্তর দিব। তারপরে আসি 3 নাম্বার হচ্ছে গ্রাফ থাকবে। গ্রাফে সাল বা কারণ, কেন বেড়ে গেল, কেন কমে গেল ইত্যাদি থাকে। এখানে যে 3 নাম্বার দেখছেন আপনারা, এই 3 নাম্বারটা আমাদের টপিক রিটেন 53 নম্বর একটা কোশ্চেন আছে। 53তে ঠিক যেরকম কোশ্চেন থাকে, 3-এও একই কোশ্চেন। তো কেউ যদি 3টা ভালো করতে চান, তাকে 53 নম্বর জানতে হবে। আর যদি কেউ 53 নম্বর ভালো জানেন, তার জন্য 3 অনেক ইজি। 4 থেকে 8-এ আসি। 4 থেকে 8 হচ্ছে যে ছেলে বা মেয়ে কারা কি কথা বলছে, এটা আমাদের খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তাদের শেষ কথার উপর এমফাসাইজ করতে হবে যে লাস্টে কি বলেছে। এটা এমন একটা কোশ্চেন যেখানে ধরেন দুইজন কথোপকথন করছে, 2টা কথা বললো, তৃতীয় কথা কি হতে পারে, এটা আমরা চিন্তা করে অ্যান্সার দিব। 4 থেকে 8 হচ্ছে এই ধরনের। 9 থেকে 12, যেটা এটা একটা রিকোয়েস্ট থাকতে পারে, সাজেশন বা ইনস্ট্রাকশন, এই ধরনের। আর 13 থেকে 16 সলভ করার সময় আমাদের টপিকের মূল বিষয় জানতে হবে যে তারা কি নিয়ে কথা বলছে, মেইন থিমটা কি। যদি মেইন থিম জানতে পারেন, তাহলে এটা আপনি সহজেই সলভ করতে পারবেন। দেখুন এখানে কিছু ভাগ আছে। হ্যাঁ, 13-14 যেটা, সেখানে অ্যানাউন্সমেন্ট হয়, একটা ঘোষণা দিবে। এই ঘোষণা শোনার সময় আমাকে খেয়াল রাখতে হবে কি, কোথায়, কখন, এই 3টা জিনিসের উপর আমরা খেয়াল রাখবো। যদি এইটা খেয়াল রাখতে পারেন, তাহলে মোটামুটি সলভ করা যায়। 15 নাম্বার থেকে ইনফরমেশন সংক্রান্ত। এই জায়গায় কখন, কি এবং কে, এই 3টা প্রশ্নের উপর আমরা এমফাসাইজ করব। আর 16 নম্বর যেটা, সেটা মূলত একটা ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ, কোনো গোল বা প্ল্যান, এইটার উপর আমরা গুরুত্ব দিব। যদি এই যে এখানে দেখুন যে কয়টা কথা লেখা আছে, এর উপর গুরুত্ব দিলে আপনি মোটামুটি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। এরপরে আসি 17 থেকে 20। এটা হচ্ছে সেন্ট্রাল থিঙ্কিং, বা যিনি কথা বলছেন তার মেইন আইডিয়াটা কি, তিনি কি নিয়ে কথা বলছেন, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর 21 থেকে 22 যখন শুরু হবে, তখন তারা টপিকের যে কথা 2বার বলা শুরু করবে।
এতক্ষণ আমরা যে শুনছিলাম সেটা মাত্র একবার বলতো, আর 21 থেকে 50 পর্যন্ত কথাটা দুইবার রিপিটেশন হবে। রিপিটেশন। তো এই জায়গাতে আমাদের সেন্ট্রাল থিঙ্কিং এর উপর এমফেসাইজ করতে হবে। এখানে আপনি একটা ট্রিক্স খাটাতে পারেন। সেটা কি, যখন 21 নাম্বার একবার বলবে তখন আপনি 21 নাম্বারের উপর ফোকাস করবেন, দ্বিতীয়বার বলার সময় 22 নাম্বারের উপর ফোকাস করবেন। শুধু একটার উপর ফোকাস রাখবেন না। আর যদি এমন হয় যে ওদের কথা শেষ কিন্তু আপনার সলভ এখনো হয়নি, প্রশ্ন সলভ করতে পারেননি, এবং ওনারা আরেকটা কোশ্চেনে চলে গেছে, তাহলে আপনি বসে থাকবেন না, আপনি সেকেন্ড কোশ্চেনে চলে যাবেন। বিকজ আপনি যদি একটা কথা মিস করেন, আপনি কিন্তু পরের কোশ্চেন গুলো আর ধরতে পারবেন না, কারণ ওদের কথা তো রিপিটেশন হতেই থাকবে। আরেকটা বিষয় বলে রাখি, টপিকের লিসনিং এ কিন্তু কোনো প্রকার হেডফোন প্রোভাইড করে না। তো যদি আপনার যে ক্যাসেট বা যেখানে আর কি সাউন্ডটা বাজানো হবে সেটা যদি দূরে হয় বা শুনতে সমস্যা হয়, আপনি কাইন্ডলি ইনস্ট্রাক্টরকে বলবেন এবং এটা সলভ করে নেবেন। তা না হলে দেখবেন এর জন্য আপনার এক্সামটা খারাপ হবে। একটা মানুষ এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, লাস্টে গিয়ে যদি এক্সাম খারাপ হয় একটা সিলি বিষয়ের জন্য, এটা আসলে খুবই কষ্টদায়ক। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তারপরে কি আসছে, 23 থেকে 24, এটা পাবলিক ফ্যাসিলিটি বা অনলাইন সার্ভিস সংক্রান্ত জিনিস আসে। যে জিনিসটা সবাই ইউজ করছে সে সংক্রান্ত একটা কথা বলবে এবং সেখান থেকে আমরা অ্যান্সার দিব। আচ্ছা, এটা ছিল লিসেনিং এর টিপস। তারপরে চলুন আমরা যাই আমাদের রিটেনে। রিটেনে কি করব? রাইটিং এ 40 বা 50 পাওয়ার টিপস কি? এই জায়গায় আমাদের 4টা প্রশ্ন থাকবে এবং সময় 50 মিনিট। আপনারা লিসেনিং এর পরপরই রিটেনটা পাবেন। এখানকার কি কি প্রশ্ন থাকছে, 51 নাম্বার যেটা, সেটা আপনি শূন্যস্থান পাবেন 2টি এবং মার্ক 10। প্রত্যেকটা শূন্যস্থানের মার্ক 5 করে, 5 × 2 = 10। 52 নাম্বারও সেম, শূন্যস্থান থাকবে 2টি এবং মার্কস 10। 53 নাম্বার একটা গ্রাফ বা চার্ট থাকবে, এখানে কিন্তু মার্ক 30, এবং 54 নাম্বার হচ্ছে বিষয় ভিত্তিক লেখা, সেখানে মার্ক 50। আচ্ছা, আপনি রিটেন প্রশ্ন পাওয়ার পর যেটা করা উচিত সেটা প্রথমতই 53 নাম্বার গ্রাফ বা চার্ট যেটা আছে সেটা নিয়ে আপনি বসবেন। কারণ এখানে 30 মার্ক আছে এবং এর জন্য আপনাকে না কোনো গ্রামার চিন্তা করতে হবে, না কোনো ভোক্যাবস এর চিন্তা করতে হবে, জাস্ট কিছু প্যাটার্ন আছে। আপনি যদি প্যাটার্ন সমূহ জানেন বা প্যাটার্ন সলভ করতে পারেন, সে সেক্ষেত্রে কিন্তু 53 নাম্বারটা হয়ে যাচ্ছে। শুধু আপনাকে কিছু প্যাটার্ন মুখস্থ করতে হচ্ছে। তো আপনি রিটেন শুরু করার সময় আগে 53 নাম্বার করবেন। এখানে 30 মার্ক, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যেসব প্যাটার্ন গুলো আর কি আসে সেটা সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আপ আছে, অনেকে ওটা দেখেছে, আপনারা দেখে সলভ করতে পারবেন। তারপরে 53 হয়ে গেলে চলে যাবেন 51-তে। 51টাও সহজ। এখানে শূন্যস্থানে আমরা কি বসাবো, এই জায়গাতে আমরা একটু দেখবো যে কনটেক্সটটা কি। হ্যাঁ, আমাদের ডানে বায়ে দেখতে হবে যে ড্যাশ আছে তার সামনে কি বলছে পেছনে কি বলছে, সে অনুযায়ী একটা শব্দ নিয়ে আসবো এবং তার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার যোগ করব। গ্রামার যোগ করে আমরা 51 নাম্বার শূন্যস্থানটা পূরণ করব। 52 সেম। আর 54টা হচ্ছে, আমরা ছোটবেলায় সৃজনশীল এক্সাম দিয়েছিলাম, ওখানে উদ্দীপক থাকে এবং কয়েকটা প্রশ্ন থাকতো, এখানেও ঠিক সেরকম উদ্দীপক থাকবে এবং আপনার মোটা দাগে 3টা প্রশ্ন থাকবে। সেই উদ্দীপক দেখে আপনাকে লিখতে হবে। তো আমি আমার স্টুডেন্টসদের বরাবরই বলি যে 54 নাম্বারটা যেন কেউ রেখে না আসে, কারণ এখানে 50 মার্ক আছে। উদ্দীপকটা দেখে যদি থিমটা ধরতে পারে তাহলে একটু হলেও যেন লিখে আসে। অ্যাটলিস্ট যদি এখান থেকে আমরা 5 বা 10 মার্ক পাই সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। তো যারা আর কি এখানে আছেন, যারা ক্লাস করছেন, তারা একটু চেষ্টা করবেন যে প্রথমত 53 করার পর 51 52 ট্রাই করবেন। করার পর যদি দেখেন যে আপনার হাতে একটু সময় আছে, 5-10 মিনিট আছে, চুপচাপ বসে থাকবেন না, 54টা বোঝার চেষ্টা করবেন এবং একটু হলেও লিখে আসবেন। আচ্ছা, চলো তারপরে আমরা যাই। জি, আমাদের যে ফ্রি রিসোর্সের কথা বলছিলাম, এই যে দেখুন টপিক রাইটিং, আপনারা যদি আমাদের ইউটিউবে যান কোরিয়ান এডুকেটরি, সেখানে প্লে লিস্টে গেলে আমাদের টপিক রাইটিং এর 2টা ভিডিও আছে। ওই প্রথম ভিডিওটাতে আমি সুন্দর করে বলে দিয়েছি যে কি কি প্যাটার্ন আছে এবং আমাদের কি কি জানতে হবে। হুম এটার পাশাপাশি আপনারা রিডিং এর কিছু ভিডিও পাবেন, লিসেনিং এর প্র্যাকটিসের ভিডিও আছে, অথবা টপিক টু রিডিং এর, যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে কোন কোশ্চিন গুলো আসছে কিভাবে আসছে সেগুলো নিয়েও সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা সেটা দেখতে পারেন। তারপরে যাই 3 মাসের কোর্স প্ল্যান। যেহেতু আমাদের এক্সামের ডেট দিয়েছে অলরেডি এপ্রিল মাসে, আপনাদের হাতে সময় মাত্র 3 মাস পাবে। জানুয়ারি তো প্রায় অর্ধেক চলে গিয়েছে, ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল। সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়াটা কমপ্লিট করতে পারবেন? তো
প্রথম মাস আপনারা আপনাদের যে 3A বই আছে সেটা শব্দের অর্থ এবং গ্রামার খুব সুন্দরভাবে পড়বেন। দ্বিতীয় মাস 3B বইয়ের শব্দের অর্থ এবং গ্রামারটা পড়বেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, আপনি যদি শব্দের অর্থ ভালো মতো না জানেন, আপনার পক্ষে টপিক এক্সামে ভালো করা কোনোভাবেই সম্ভব না। কারণ এটা পুরোটাই শব্দের উপর বেসিস করে। আপনি শব্দই জানেন না, আপনি কোশ্চেন প্যাটার্নও বুঝবেন না, কি বলছে ওরা, কি চাচ্ছে, কোনটা অ্যান্সার হবে, কোনো কিছুই ধরতে পারবেন না। এই জন্য শব্দের অর্থ জানা খুবই প্রয়োজন। আর গ্রামার, হ্যাঁ গ্রামার অবশ্যই দরকার, এটাও জানবেন, বাট এমফাসাইজ বেশি করবেন শব্দের উপর, গুরুত্ব বেশি দিবেন শব্দের উপর। শব্দ জানা না থাকলে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পরীক্ষাতেই ভালো করতে পারবেন না। এই জন্য এইটুকু সময় যতটুকু পারেন শব্দ নিয়ে পড়বেন। হ্যাঁ, যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা পড়বেন যেন খুব সুন্দর করে হয়ে যায়। আর তৃতীয় মাসে গিয়ে টপিকের বিগত যে প্রশ্ন আছে সেটা নিয়ে রিসার্চ করবেন, যে কি প্রশ্ন আসছে, কই থেকে আসছে, প্রশ্নের প্যাটার্ন বুঝবেন। আমি কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে আমাদের রিডিং, রাইটিং, লিসনিং এর প্রশ্নের প্যাটার্ন বলে দিয়েছি। তবুও আপনি নিজের মতো বুঝবেন। এগুলো যখন হয়ে যাবে তখন মডেল টেস্ট দিবেন বিগত সালের কোশ্চিন দিয়ে। যেমন টপিকের 91তম কোশ্চেন আছে বা অনেকগুলো কোশ্চেন আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। ওই জায়গাতে ওগুলোকে মডেল টেস্ট দিবেন, একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি এমন হয় যে খুব সুন্দর করে পড়লেন, শব্দের অর্থও জানেন, গ্রামারও জানেন, পরীক্ষার দিন গিয়ে প্রথম পরীক্ষা দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে মডেল টেস্ট দিয়ে দেখতে হবে যে কোন কোন জায়গায় আপনার একটু কমতি আছে, কোন জায়গায় হচ্ছে না, তার উপর আপনি আবার পরিশ্রম করবেন। হ্যাঁ, এইভাবে আপনারা সামনে এগোবেন। আচ্ছা, তারপরে আমরা যাই। আমাদের যে কোর্স সেখানে আমরা এইভাবে ডিজাইন করেছি, অলরেডি অনেকেই দেখেছেন, সেটা হচ্ছে যে 3A বই আমরা শেষ করব। প্রত্যেক 5 অধ্যায় পর পর একটা পরীক্ষা থাকবে, এবং প্রত্যেক ক্লাস শেষে রিটেন অ্যাসাইনমেন্ট বা লিখিত থাকবে। কেন আমরা লেখার উপর এত এমফাসাইজ করছি? কারণ আমাদের যেসব স্টুডেন্টরা আছেন তার অধিকাংশ ইপিএস টপিক থেকে আসছেন। তারা রিডিং এ এবং লিসনিং এ অনেক এক্সপার্ট, বাট রিটেনে গিয়ে কোনো কিছু লিখতে পারেন না। এই জন্য লিখার ভয় যেন দূর হয় বা প্রতিদিন একটা লিখার অভ্যেস যেন হয়, সেজন্য আমরা প্রত্যেকটা ক্লাস শেষে একটা অ্যাসাইনমেন্ট রেখে দিয়েছি। আপনারা লিখবেন, লিখে ছবি তুলে আমাদের জমা দিবে। আমরা দেখবো যে কোথায় সমস্যা আছে বা কোথায় কারেকশন প্রয়োজন, সেসব জিনিসগুলো দেখে দিব আমরা। আচ্ছা, তারপর প্রত্যেক 5টা ক্লাস পর পর পরীক্ষা দেওয়া হয়েছে। কেন পরীক্ষা রাখা হয়েছে? কারণ আচ্ছা, এখানে জনাব হামিদ শি, আপনি মেবি এখানে একটু আঁকা আঁকি করছেন, কাইন্ডলি করেন না। আমি ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। হ্যাঁ, কাইন্ডলি একটু। জি, যেখানে ছিলাম, প্রত্যেক 5 অধ্যায় পর পর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, কারণ যেন আপনার বিগত পড়াগুলো রিভিশন হয়ে যায়। আমরা করি কি, শুধু পড়তেই থাকি, রিভাইজ দিই না। এটা একটা বড় ভুল। আপনারা পড়বেন, রিভাইজ দিবেন, 1 সপ্তাহ পর পর রিভাইজ দিবেন। তো এই ক্ষেত্রে মোটামুটি 2 মাসে 2টা বই, 3A এবং 3B শেষ করার একটা প্ল্যান এখানে রাখা হয়েছে। এবং তারপর আমাদের প্রথম ক্লাসটা হবে রিটেনের উপর। হ্যাঁ, রাইটিং 53, এরপরে রাইটিং এর 51 এবং 52 নিয়ে বোঝানো হবে, তারপর রিটেন অ্যাসাইনমেন্ট তো থাকবেই। এরপর আমার টপিকের যে বই আছে, আচ্ছা, টপিকের কোন বইগুলো আপনারা পড়বেন? এখানে মাস্টার টপিক বই আছে, তারপর টপিক রেসিপি বই আছে। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন। আমরা টপিক রেসিপি বইটাই বেশি ফলো করব, বিকজ ওইটা আমার কাছে সবচেয়ে ভালো বই মনে হয়েছে, এবং ওর থেকে আসলে ভালো রিসোর্স আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এই এই ধরনের আর কি আমরা করে রেখেছি। এবং লাস্টে গিয়ে কিছু মডেল টেস্ট আছে, মডেল টেস্ট দেওয়া হবে, আপনারা দিবেন, দেন আমরা সলভ করব, কোথায় সমস্যা হয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব। এইভাবে আমাদের মোটামুটি একটা কোর্স প্ল্যান। তো ক্লাসের সময় কখন? এটা প্রতি রাতে হবে 7টা 30 থেকে 8টা 30 বাংলাদেশ সময়, আর কোরিয়ান সময় হচ্ছে 10টা 30 থেকে 11টা 30। এটা হচ্ছে প্লাস মাইনাস হবে, কারণ 1 ঘন্টায় আমাদের ক্লাস নাও শেষ হতে পারে, যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে আমরা অসংখ্য শব্দের অর্থ পাবো, অসংখ্য গ্রামার পাবো। আচ্ছা, চলুন তারপর আমরা সামনে যাই। অনেকেই বলে যে আমি কি পারবো। হ্যাঁ, টপিক নিয়ে মানুষের এত ভয়, এত ভয়, আমি কি পারবো বা আমার দ্বারা হবে কিনা। জি, একটু সরি, তো এখানে আমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কি পারবো কিনা, লেভেল 3 অনেক কঠিন, সবাই বলে যে না না, লেভেল 1 দাও, লেভেল 2 দাও, 3তে কেন যাচ্ছ, 3 অনেক কঠিন। আসলে বিষয়টা কঠিন কারণ আমরা প্রশ্ন প্যাটার্ন বুঝি না, আমরা এটা নিয়ে পরিশ্রম করি না, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। হুম। আপনারা, আমার একটু বাস্তব একটা অভিজ্ঞতা বলি। আমি যখন অনলাইনে ক্লাস করতাম, একটু আগে দেখলেন আমার অনেকগুলো কোর্স করা আছে, তো সেই সময় আমাদের সাথে মায়ানমার, এটা একটা মায়ানমারের ছবি আর কি, মায়ানমারের কিছু স্টুডেন্টরা পড়তো। ওরা দেখতাম যে হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের টপিক লেভেল 3-4।
হ্যাঁ, তখন আমি মাত্র শুরু করেছি কোরিয়ান শেখা। তো আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম যে তোমরা কিভাবে এত এত ভালো লেভেল পাচ্ছ, তোমরা তো এক ছোট মানুষ। আমার যা মনে হয় এখানে যারা আছেন সবাই 15 বা 16 প্লাস, হ্যাঁ, এত ছোট কেউ নেই। তো আমাদের ওদের জিজ্ঞেস করতাম যে কিভাবে আসলে সম্ভব। তো তারা বলে যে আমাদের ভালো স্যার আছেন, আমাদের গাইডলাইন আছে, এবং আমরা পরিশ্রম করি। তো তখন মনে হয়েছে যে একটা দেশে যদি ভালো লেভেলের রিসোর্স থাকে এবং নিজের প্রচেষ্টা থাকে, তাহলে এক্সামে ভালো করা সম্ভব। আচ্ছা, তারপর আসে কোরিয়ার চিত্র। আমি যখন কোরিয়াতে আমার ডিগ্রি করছিলাম তখন দেখেছি আমাদের ক্লাসে মায়ানমার স্টুডেন্টরা ছিল, উজবেকিস্তান ছিল, ভিয়েতনাম ছিল। তারা সবাই অনেক সুন্দর কোরিয়ান বলতো, এবং তারা দেশ থেকেই লেভেল 3, 4 তুলে তারপরে এখানে আসতো, যার ফলে খুব ভালো চাকরি তারা জোগাড় করতে পারতো। তাদের লাইফ স্টাইল অনেক সুন্দর ছিল। এবং সবচেয়ে মজার কথা, আমার একটা বান্ধবী ছিল, সে হচ্ছে ইরানেরও অনেকে পড়ে। আমি তখন তার তৃতীয়তম বছর, হ্যাঁ, তৃতীয় বছর ছিল ওর, আর আমার তো ফার্স্ট ইয়ার তখন। তো সে আমাকে বলেছিল যে তার 2 বছরে সে এত টাকা কামাইছে যে ইরানে তার একটা বাড়ি এবং গাড়ি কেনা শেষ। তো কোরিয়াতে আসলে অনেক অপরচুনিটিস আছে, আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য এত সামনে কোনোভাবে এগোতে পারছি না। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যেন আপনারা একটু চেষ্টা করেন, চেষ্টা করে সামনে এগিয়ে যান, বিকজ অন্যান্য দেশের মানুষেরা এসে তারা নিজেদের উন্নতি করছে, নিজের নিজের পরিবারের, নিজের দেশের। আমরা শুধুমাত্র পারবো কিনা এই ভয়ে থাকার জন্য সামনে এগোতে পারছি না। তো এই জিনিসটা একটু দেখবেন। জি, আমরা সামনে এগোই। আপনার লেভেল তোলার জন্য দরকার প্রচেষ্টা, পরিশ্রম, গাইডলাইন এবং ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমি এক্সট্রা করে দিয়েছি কেন? কারণ আমাদের এমন দিন যায় যে আমরা খুবই বেশি মোটিভেটেড, আমরা অনেক পড়াশোনা করি যে হ্যাঁ আমার লেভেল 3 পাওয়া লাগবে, কোরিয়া যাব, টাকা কামাবো, অনেক কিছু করবো, এরকম চিন্তা থাকে। কিন্তু 2-3 দিন পর বা এক সপ্তাহ পর সেই স্পিরিট আর থাকে না। এটা কেন থাকে না? কারণ আমাদের ডিসিপ্লিনের অভাব। ভালো কিছু করতে হলে সেখানে সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। তো আপনারা যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, তবেই একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন। আচ্ছা, তারপরে যাই। সেটা হচ্ছে, এটা আসলে আমাদের একাডেমিক কোনো কিছু না। আপনি ভালো কিছু চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার সাথে ভালো কিছু হোক বা আপনি কিছু অর্জন করেন, এর জন্য একটা অন্যতম উপায় হচ্ছে অপরকে সাহায্য করুন। যদিও একাডেমিক্যালি এটার আসলে আপনারা কোনো মিল খুঁজে পাবেন না, বাট ট্রাস্ট মি, আপনি যখন অপরকে সাহায্য করা শুরু করবেন, সেটা যে কোনো ভাবে হতে পারে, কোনো তথ্য দিয়ে হোক, কোনো কাজের মাধ্যমে হোক, কথা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, এনিথিং, আপনি যদি অন্যকে সাহায্য করেন, সামহাউ আপনার জন্য আল্লাহ একটা রাস্তা বানিয়ে দিবেন। হ্যাঁ, সামহাউ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই কাজটা করবেন, অপরকে সাহায্য করবেন এবং দেখবেন যে আপনার পথ খুলে গিয়েছে। ওকে, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। জি, এটাই ছিল আমাদের ক্লাস, আহ মোটামুটি আউটলাইন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন।